ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েল মিলে ইরানের উপরে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেটি ভয়ঙ্কর রূপ লাভ করেছে। আজকে ৩১ মার্চ ২০২৬ যতটুকু শোনা গেছে বা যতটুকু জানা গেছে যে যুক্তরাষ্ট্র প্ল্যান করছে সেখানে আ পরমাণু যুদ্ধ বা অ্যাটম যুদ্ধ অথবা যেটাকে আমরা বলি যে নিউক্লিয়ার যুদ্ধ সেখানে পরিচালনা করতে পারে বলে সম্ভাবনা অনেকেই উড়িয়ে দিচ্ছে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ভুল কখনোই ট্রাম্প করবে না। কারণ এটি সহ্য করবার মতো সারা পৃথিবীর কোনো শক্তি বা কোনোভাবেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সমর্থন কেউ এই মুহূর্তেও দিচ্ছে না, পরবর্তীতে দেওয়ার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্র এখন মূলত কার্যত একা হয়ে গেছে শুধুমাত্র ইসরায়েলের কাছে। তারা জিম্মি আছে বলেই যুদ্ধটাকে কোনো রকম যুদ্ধ তারা শুরু করেছিল ইসরায়েলের কারণে। এখন কোনো একটা অজুহাতে তারা বের হবার চেষ্টা করে শুরু থেকে বলে আসছি, এখনও বলছি, যদিও আজকের আন্তর্জাতিক যে বিশ্লেষণগুলি সেগুলি সম্পূর্ণভাবে একটা ভীতি সন্ত্রস্ত অবস্থায় পুরো যুদ্ধের পরিস্থিতিটাকে তুলে ধরার চেষ্টা করছে যে ইরানে যে কোনো মুহূর্তে অ্যাটমিক হামলা হতে পারে। আমি এই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে চাই এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এতটা বিভ্রান্তকর কথাবার্তা বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতৃবৃন্দ এবং যারা কর্মকর্তারা রয়েছে, তারা একেকবার একেক কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও তার প্রশাসনের মতো সে মানে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। একেকবার একেক কথা বলছে। সে বলেছে যে বুটস অন দ্য গ্রাউন্ড মানে স্থল যুদ্ধে সে অবশ্যই ইরানকে পরাজিত করবে সবকিছু হারিয়ে। অবশেষে সে বলছে স্থলযুদ্ধে যাবে না। অথচ অন্য দিক দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে। তারা বলছে যে যেকোনো মুহূর্তে তারা ইরানের বিশেষ করে খার্ক আইল্যান্ড এবং হরমুজ প্রণালীকে দখলের জন্য ওইদিকে তারা একটি বড় ধরনের অপারেশন চালু করবে খুব শীঘ্রই। অথচ আবার বলছে যে না, এটির সম্ভাবনা নাই। আজকে লেটেস্ট যেটি হলো, একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না, আমরা হরমুজ প্রণালীকে এভাবে বন্ধ রেখেই আমরা ফিরে চলে আসব। আমরা যুদ্ধ শেষ করে চলে আসব। মানে তার কথার উপরে কোনোভাবে নির্ভরশীল হবার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে ইতিমধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের দখল তো রয়েছেই। ইরান আজকে পার্লামেন্টে হরমুজ প্রণালীর উপরে যে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এটাকে টোল আদায়ের প্রাতিষ্ঠানিক একটা সরকারি একটা রূপ দিয়েছে। এটি একটা অনুমোদন হয়েছে তাদের পার্লামেন্টে যে হ্যাঁ, আমরা অফিসিয়ালি আমাদের দেশ এখন থেকে হরমুজ প্রণালীর উপরে কর্তৃত্ব তো রাখবেই, পাশাপাশি এদিক দিয়ে যে কোনো ধরনের শিপ, ভেসেলস বা আন্তর্জাতিক যে কোনো ধরনের যাতায়াত যারাই করবে তাদেরকে অবশ্যই ইরানকে ট্যাক্স দিতে হবে বা টোল দিতে হবে। এটি আগে ছিল না। আপনারা জানেন যে অন্যদিকে এর আশপাশে আরও কয়েকটি নৌপথ রয়েছে, যেটি হলো ওমান সাগর, এরপরে হলো আম লোহিত সাগর, এরপর আরও অনেকগুলি দ্বীপ তো রয়েছেই, প্রণালী রয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ দুটি প্রণালী রয়েছে। একটি হলো সুয়েজ খাল সহকারে আ আ আপনার যেটি ওমান সাগর এবং বিশেষ করে লোহিত সাগর, যেটি আ স্পষ্টভাবেই হুতির অধীনে, হুতির নিয়ন্ত্রণে রয়েছে, যেটি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী যারা ইরানের সমর্থনে সবসময় তাদের কার্যক্রম চালিয়ে এসছে এবং ইরানও তাদেরকে অফিসিয়ালি আনঅফিসিয়ালি সব ধরনের সাপোর্ট দেয়, অস্ত্র এবং আর্থিকভাবে সব ধরনের সাপোর্ট দেয়। এই ইরানের হুতি কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসছে এবং এরা যদি লোহিত সাগর নিয়ন্ত্রণ করে আবারও সেই পুরো আন্তর্জাতিক রুটকে বন্ধ করে দেওয়ার জন্য তারা হামলা চলমান শুরু করে, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে, এখন তো বলা হচ্ছে আঞ্চলিকভাবে কার্যত মানে আপনার তেল সরবরাহের পথ এখন অকেজো হয়ে আছে, যে কারণে আমরা সারা বিশ্বই কিন্তু তেলের জন্য হাহাকার করছি। আর যদি আরও, এটি তো মাত্র হলো ২০ ভাগ তেলের যে রাস্তা যেটি হরমুজ প্রণালী সেটি বন্ধ করা হয়েছে। যদি রেড সি বা লোহিত সাগর এবং অন্যান্য যে খালগুলি রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলিও যদি বন্ধ করে দেওয়া হয় বা আক্রমণের শিকার হয়, তাহলে কিন্তু সেখানেও ভেসেল চলাচল এবং তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। পাইপলাইন রয়েছে, যে পাইপলাইনটি এই ধরনের হুমকি থেকে বাঁচবার জন্য যুক্তরাষ্ট্র বহুত আগে পাইপলাইন করেছে সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে, যেগুলি পাইপলাইনের মাধ্যমে এই আপনার তেল সরবরাহ করা হতো। এগুলিকেও এখন দেখা যাচ্ছে যে
টার্গেটে নিয়ে আসা হচ্ছে এবং হুতি যেকোনো মুহূর্তে এইসব সংযোগও কেটে দেওয়ার জন্য তাদের হাতে যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। সামনের সময়টুকু খুবই স্পর্শকাতর আমাদের সারা পৃথিবীর জন্য। আমরা জানি না আমাদের কোন দিকে যাচ্ছে আ পৃথিবীর ভবিষ্যৎ। তবে এটুকু বলতে পারি যে একদিকে ডোনাল্ড ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের পতন, তাদের সাম্রাজ্যবাদের পতন, জো ডোনাল্ড ট্রাম্পের নিজের চেয়ারের পতন, তাদের যে ঔদ্ধত্যপূর্ণ একটি প্রভাব তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটির পতনের একটা বড় ধরনের আশঙ্কা। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো তাদের যে সবচেয়ে বেশি প্রভাব মধ্যপ্রাচ্যে, যে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের উপরেই তাদের সম্পূর্ণ অর্থনীতি, সেটির একটা বড় ধরনের পতন আসতে পারে বলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিষয়গুলি। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে আজকে আপনারা জানেন বা দেখেছেন কিনা জানি না, ইরান অফিসিয়ালি ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্বাস আরাগচি তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমরা সৌদি আরবকে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা দেখি। এই মুহূর্তেই একটা চমৎকার সুযোগ এসছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের যত এখানে ঘাঁটি রয়েছে সব ঘাঁটিকে এখান থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যকে সরানোর একটা উপযুক্ত সময় বর্তমানে রয়েছে। সৌদি আরবের বোঝা উচিত এবং সৌদি আরব যদি এটি বোঝে তাহলে আমরা এই মধ্যপ্রাচ্যের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। একটি চমৎকার প্রস্তাব দিয়েছে আমি মনে করি মধ্যপ্রাচ্য, সৌদি আরব থেকে শুরু করে এবং সৌদি আরবের নেতৃত্বে এই মুহূর্তে ইরানকে নিয়ে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বাধীনভাবে কিভাবে সামনের সময় চলা যাবে, নিজেদের মধ্যে একটা আলোচনার আহ্বান করা। এটি সৌদি আরবের নেতৃত্বে হওয়া উচিত এবং সৌদি আরবের নেতৃত্বে আহ্বান করলে আমি মনে করি যে সবাই এটিতে আগ্রহ প্রকাশ করবে এবং আমি মনে করি যে একটা বড় ধরনের চমৎকার একটা ঐক্যের জায়গা তৈরি হতে পারে। বন্ধুরা, আমরা এখন দেখা গেছে যে সার্বিকভাবেই একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে সারা পৃথিবী। যদি কোনো কারণে আমি যদিও বিশ্বাস করি যে কোনোভাবেই নিউক্লিয়ার অ্যাটাক হবে না, তবে যদি হয় তাহলে তাহলে মাথায় রাখতে হবে যে আপনার সারা ইরানের মধ্যে কিন্তু ৯ কোটি মানুষের বসবাস। শুধুমাত্র তেহরান বা ইস্পাহান এই জাতীয় কয়েকটাকে হয়তো টার্গেট করতে পারে। এই টার্গেটটি হয়তো ১টা, ২টা বা ৩টা অ্যাটম বোমা ফেলতে পারে। এতে কিন্তু ইরান সর্বশান্ত হয়ে যাবে না। ইরানের ডেফিনিটলি ১০০ ভাগের মধ্যে কমপক্ষে ৮০ ভাগ বা ৭০ ভাগের মতো ড্যামেজ হয়ে যাবে। সেখানকার অনেক মানুষ মারা যাবে নিশ্চিতভাবে। কিন্তু এই হামলার পর পৃথিবী কতটা এফোর্ড করতে পারবে পরবর্তী তে এটি নিয়ে বড় ধরনের একটি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। কারণ এই অঞ্চলে এই ধরনের ঘটনাকে রাশিয়া এবং চায়না কোনোভাবেই মেনে নেবে না। যে কারণে আমার কাছে মনে হয় এমন একটা হুমকি দিয়ে কোনো রকম ইরানকে কীভাবে নমনীয় করা যায় সেজন্য ইরানকে এ ধরনের হুমকি দিচ্ছে। তবে ইরানের বিজয় প্রায় সন্নিকটে চলে এসছে। ইরান কোনোভাবে আজকেও যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কথাগুলো শুনছিলাম, সে একদম স্বাভাবিকভাবেই কথা বলতে আপনাদের মনে রাখতে হবে ইরানের কিন্তু প্রতিটি ঘরে ঘরে একজন না একজন সদস্য মিলিটারি ট্রেনিং প্রাপ্ত হতে হয়। এটি তাদের বাধ্যবাধকতামূলক এবং সামনের যে মুখোমুখি যুদ্ধের সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটির জন্য বহু বছর ধরে ইরান অপেক্ষা করছে এবং এটি যদি একবার বিজয় লাভ করতে পারে, অধ্যাপক ফরহাদ হোসেন একটি কথা বলেছেন যে ইরানকে যদি বোমবার্ড করা হয়, সারা ইরানকে ধ্বংসও করা হয়, তবুও যদি ইরান আত্মসমর্পণ না করে ধরে নিতে হবে ইরানের বিজয় হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো এই দুটি দুষ্টু দেশের এবং শক্তিশালী দুষ্টু দেশের বিপরীতে কোনো দেশ যদি নিজের দেশকে ধ্বংস করার পরেও আত্মসমর্পণ না করে যদি টিকে থাকে, এর চেয়ে বড় বিজয় আর হতে পারে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশাল একটি বিজয়ের অপেক্ষায় আছে ইরান। আমি এটি অনুধাবন করছি যে সামনের যে কোনো সময়ে যুক্তরাষ্ট্র যখন দেখতে পাবে যে কোনো ধরনের ইন্টিমিডেশনের কাজ আর হচ্ছে না, তাহলে তারা ব্যাক করবে। কারণ হলো আদারওয়াইজ ওইখান থেকে যে বডি ব্যাগগুলি যাবে, মানে হলো যেসব লাশের বড় সারি যাবে, যুক্তরাষ্ট্রে ফিরে যাবে, এগুলিকে কতটুকু সহ্য করতে পারবে ওইসব লাশের পরিবারগুলো, এ নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে। এটি সহ্য করতে পারবে না। এটিকে মোকাবেলা করে এই বর্তমান রিপাবলিকান সরকার কতটা
টিকে থাকতে পারবে এই নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে এবং আ ইরানের প্রত্যেকটা নাগরিক এখন ঐক্যবদ্ধ রয়েছে সামনের সম্মুখ যুদ্ধকে মোকাবেলা করবার জন্য। এই ঐক্যর মানে জাতীয় ঐক্যের এই জাতিকে হারাবার মতো শক্তি কারো আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে। সালাম।